নমস্কার আমার সুপ্রিয় দর্শকবৃন্দ বা আমার প্রকৃতিপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বা ফুলপ্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা। তো বন্ধু, আজ দেখতেই পাচ্ছেন খুব সকাল সকাল আমি কিছু ডালিয়া গাছের চারা অর্থাৎ ডালিয়া ফুল গাছের চারা, যেগুলোকে নার্সারি থেকে আমি দিন ৫-৬ আগে সংগ্রহ করে এনেছিলাম এবং আমার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিন্তু এই ৪-৫টা দিন বা ৬টা দিন আমি আমার বাড়িতেই একটা আধো আলো আধো ছায়া জায়গায় কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো আজ বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবারও আমি এই যে ৭টা ডালিয়ার চারা সংগ্রহ করেছি, এই ডালিয়ার চারাগুলোকে রোপণ করব এবং রোপণ করব যে টবগুলিতে বা পাত্রগুলিতে, সেগুলো সেই টবগুলিতে এর আগে আমি কিন্তু বেগুনের চারা রোপণ করেছিলাম। তো যথেষ্ট পরিমাণে ফল এই বেগুন গাছগুলো দিয়েছে বা সবজি এখান থেকে পেয়েছি। তো এখন এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যে গাছ, বেগুন গাছগুলো আমি রোপণ করেছিলাম মাটি প্রস্তুত করে, ড্রেনিং সিস্টেম প্রস্তুত করে এবং কন্টিনিউ সার ওষুধ প্রয়োগ করেছি, হ্যাঁ, জল দিয়েছি। তো এই টবের মাটিগুলো কিন্তু মোটামুটি প্রস্তুত করা আছে। তো পুনরায় এই গাছের পুরনো গাছগুলোকে আমি টব থেকে বের করে মাটিগুলোকে এবং তার নিচে ড্রেনিং সিস্টেমের জন্য কুচো খোয়া বা বালির যে মিশ্রণ, সেগুলোকে আলাদা করে নিচ্ছি। নিয়ে পুনরায় দেখুন বন্ধুরা, এই যে কুচো খোয়া বা বালি, এগুলো দিয়ে আবার আমি কিন্তু একটা সুন্দর ড্রেনিং সিস্টেম প্রাথমিকভাবে প্রস্তুত করব। তো অবশ্যই আমি প্রতিটি ভিডিওর ন্যায় এবারেও বলছি যে ড্রেনিং সিস্টেমটা কিন্তু বন্ধুরা একটা গাছকে সুন্দরভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ। এই যে ছিদ্রগুলো দেখছেন বন্ধুরা, একটা 10 লিটার জল ধরে এমন বালতি, সেই বালতিটিকে কিন্তু আমি টবের আকারে পরিণত করে নিয়েছি এবং নিচের দিকে 3টে ছিদ্র করে নিয়েছি, যেটা খুব সহজে অতিরিক্ত জল নিষ্কাশন হয় বা বেরিয়ে যায়। গাছের গোড়ার কোনো ক্ষতি হয় না এবং গোড়ায় কোনো ফাঙ্গাসের প্রকোপ হয় না। তো আমি বন্ধুরা আপনাদেরকে বলব, ঠিক এমনভাবে আপনারাও ড্রেনিং সিস্টেমটা প্রস্তুত করুন এবং যদি প্রতি বছর কিছু না কিছু সবজি, ফল, ফুলের গাছ আপনারা আপনাদের ছাদ বাগানে রোপণ করে থাকেন, তো দেখবেন অতিরিক্ত পরিমাণে টব সংগ্রহ করার দরকার নেই। অতিরিক্ত পরিমাণে গাছ রোপণ করতে গিয়ে পরিচর্যার অভাবে মনের মতো ফুল, ফল, শাকসবজি আমরা পাবো না। যে কারণেই সময় এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বন্ধুরা আপনারা ফুল, ফল, শাকসবজি সিজন অনুযায়ী ভাগ করে নিন এবং আমার মতো এমনভাবে বন্ধুরা ফুল, ফল, শাকসবজি ছাদ বাগানে পরিচর্যা করুন, রোপণ করুন। তো দেখুন বন্ধুরা, এই যে ড্রেনিং সিস্টেম আমি পরপর 2টো বালতিতে কিন্তু আমি বা টবে রেডি করলাম। ঠিক একই পদ্ধতিতে আপনারাও কিন্তু এই ড্রেনিং সিস্টেম প্রস্তুত করবেন এবং মাটিগুলোকে, পুরনো যে গাছ রোপণ করা হয়েছিল সেই মাটিগুলোকে কিন্তু অলরেডি একটা সুন্দর মাটি এবং জৈব সারের কম্বিনেশনে তৈরি করা আছে। তো তৈরি করা থাকলেও পুনরায় কিন্তু আমি এই প্রস্তুত করা মাটি বা গাছ রোপণ করা যে মাটিটা, সেটাকে ভেঙে নিয়ে তার ভিতরে যে শিকড়গুলো আছে সেইগুলোকে কিছুটা সরিয়ে ফেলে পুনরায় কিন্তু হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত কম্পোস্ট মাস্টার বা বিকল্প জৈব সার, যেটা এনপিকে, অনুখাদ্য, উপকারী ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণু সমৃদ্ধ এবং পর্যাপ্ত পরিমাণের মধ্যে কিন্তু কার্বন কণা, জৈব কার্বন কণায় ভরপুর। এই কার্বন কণা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশের যোগান দেয়, অর্থাৎ গাছকে শক্ত হতে, গাছের ডাঁটি বা গোড়া এগুলোকে শক্ত হতে কিন্তু এবং ফুল ঝরে পড়া বা এই ধরনের যে অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপগুলো কিন্তু ভীষণভাবে মাটিতে শেয়ার করে। তো এই
হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার, উর্বর প্লাস বিকল্প জৈব সার। হ্যাঁ, এটি কিন্তু আমি যে মাটিগুলো রয়েছে সেই মাটির সঙ্গে আগে যেহেতু একবার প্রস্তুত করা ছিল, মাটির পরিমাপটা এরকম ছিল, সেখানে আপনার 60% বেলে দোআঁশ মাটি ছিল এবং 40% হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার দেওয়া ছিল। তো বন্ধুরা, এখানে ওই মাটির সঙ্গে আমি 30% উর্বর প্লাস বিকল্প জৈব সার এবং 70% পুরানো যে প্রস্তুত করা মাটির মিশ্রণ একত্রিত করব, এবং যাতে করে কোনো ফাঙ্গাসের প্রকোপ না আসে বা গোড়ায় কোনো রোগব্যাধির সংক্রমণ না ঘটে, তার জন্য কিন্তু বন্ধুরা আমি কিছুটা সাব ফাঙ্গিসাইড এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো পুরনো গাছের যে মাটি দিয়ে যদি আপনারা কখনও নতুন করে গাছ রোপণ করতে চান, সেক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। আর অবশ্যই বলবো যে পুরনো গাছের টব থেকে মাটি সংগ্রহ করবেন, ওই টবের মাটিটা যেন সম্পূর্ণভাবে শুকিয়ে নেবেন। আমি দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা টবের থেকে মাটি যখন আমি বের করছি, প্রচণ্ডভাবে ঝুরঝুরে হয়ে গেছে এবং শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে কি এর মধ্যে যদি কোনো ফাঙ্গাসের প্রকোপ থাকে বা কোনো জলীয় কোনো অপকারী জীবাণু থাকে, সেটা কিন্তু রৌদ্রে শুকানোর শুকালে কী হয়, সেই ধরনের অপকারী ছত্রাককে নির্মূল করা যায়। তো এই মাটি প্রস্তুত করার পরে দেখুন বন্ধুরা, আমি ড্রেনিং সিস্টেম প্রস্তুত করেছি এবং তারপরে ওই মাটিগুলিকে অল্প অল্প করে দিয়ে চেপে চেপে দিয়ে সমানভাবে কিন্তু আমি দেখুন একটা বেড তৈরি করে করে দিচ্ছি। এবং ঠিক একইভাবে স্তরে স্তরে দেওয়ার পরে এই যে ডালিয়া গাছগুলো আমি রোপণ করব, এবং দেখুন ডালিয়া গাছগুলোর নার্সারি থেকে আনার পরে বেশ কিছুদিন রাখার ফলে ওর গোড়ায় কিছু ঘাস বা এই ধরনের অপ্রয়োজনীয় কিছু গাছ আছে, সেগুলোকে আমি তুলে ফেলছি এবং ধারালো একটি চাকু দিয়ে আমি এই প্লাস্টিকের যে টবটা সেই প্যাকেটটাকে কিন্তু কেটে গাছের যে মাটির বলটা আমি বের করে নিচ্ছি। খুব সাবধানে সতর্কভাবে আপনারা এই কাজটা করবেন, যাতে করে এই মাটিটা যেন না ভেঙে যায়। এবং দেখুন কি সুন্দরভাবে এর শিকড়ের প্রকাশ ঘটেছে, অর্থাৎ বেড়েছে। তো এরকম সুন্দর বেশ গোছালো বা গোছওয়ালা গাছ কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন, এবং অবশ্যই ভালো নার্সারি থেকে দেখে শুনে কিনবেন, যাতে করে গাছের ফুলের কালারগুলোও ভিন্ন ভিন্ন হয় এবং প্রজাতিগতভাবে যেন ভালো ফুলের গাছ হয়। অর্থাৎ ডালিয়া মানে হচ্ছে বড় এবং বিভিন্ন রং এবং তার যে সৌন্দর্য, এটা বলার অবকাশ লাগে না বন্ধুরা। অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, প্রতি বছরের ন্যায় দেখুন আজকে ওই ডালিয়া গাছ রোপণ করছি আমি, এবং এই যে রোপণ করছি, নিচের যে মাটির বেডটা তৈরি করেছি এবং গাছটা রোপণ করছি, গাছের গোড়ার যে পজিশানটা সেটা কিন্তু অন্ততপক্ষে 2 থেকে 3 ইঞ্চি কিন্তু আমার নিচের দিকে বসাবো। কেন বসাবো? গাছ বড় হতে হতে পরবর্তীকালে কিন্তু আমাকে জৈব সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু ডালিয়া গাছ ভীষণভাবে পছন্দ করে। তাই সেক্ষেত্রে আমার হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার, অথবা যদি আপনারা হাতের কাছে ভালো সার আপনাদের না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যদি পুরনো গোবর সার পেয়ে থাকেন, সেই সারটাকেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর অবশ্যই বলবো বন্ধুরা, এই গাছ রোপণ করার পরে পরবর্তী যে খাবার, সেটা হচ্ছে অন্যান্য কোনো খাবার বা সার, রাসায়নিক সার যদি প্রয়োগ নাও করেন, তাতেও কোনো ক্ষতি নেই। সরিষার খোল, যেটাকে আপনার জলে ভিজিয়ে অন্তত 1 সপ্তাহ পচিয়ে নিতে হবে, অর্থাৎ প্রতিদিন 2-3 বার করে একটু নাড়িয়ে দেবেন, এবং তার পরিমাণটা এরকম হবে, আপনার যদি 250 গ্রাম সরিষার খোল আপনি জলে ভেজান,
সেটাকে আপনারা অন্ততপক্ষে 6 থেকে 7 লিটার বা 8 লিটার জলের সঙ্গে সেই খোল পচা জলটা মিশিয়ে নিয়ে বিকালের দিকে গাছের গোড়ায় প্রয়োগ করবেন এবং এই প্রয়োগ পদ্ধতিটা অন্ততপক্ষে 1 সপ্তাহ থেকে 10 দিনের ডিস্টেন্সে রাখবেন। আর অবশ্যই বলবো বিকালের দিকে গাছের পাতাগুলোকে প্লেন জলের ধারানি দিয়ে ধুয়ে দিতে পারেন। এতে গাছের পাতার বিভিন্ন রকম পোকার প্রকোপ থেকে রক্ষা করা যাবে। আর অবশ্যই মাঝে মধ্যে নিম তেল আপনারা প্রয়োগ করতে পারেন। গাছ রোপণ করার পরে দেখছেন এইভাবে আপনারাও জল দিয়ে দেবেন। আর অন্ততপক্ষে 4-5টা দিন একটু ছায়া শীতল জায়গায় রাখবেন, তারপর আবার ফুল সানলাইটে গাছগুলোকে বের করে দেবেন। তো এই হচ্ছে বন্ধুরা ডালিয়া গাছ রোপণ পদ্ধতি। এবং এই পদ্ধতিতে যদি আপনারা গাছ রোপণ করতে পারেন, তাহলে বন্ধুরা খুব সহজভাবে ভীষণ ভালো বড় বড় ডালিয়া ফুল কিন্তু আপনারা খুব সহজেই পাবেন। লো মেইনটেনেন্স অর্থাৎ সামান্য পরিচর্যায় যে ফুল এত ভালো হয় ডালিয়া, এত ভালো ফুল আর মনে হয় ছাদ বাগানে খুব একটা করা সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা আমি অবশ্যই বলব এমনভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে ডালিয়া ফুল গাছ পরিচর্যা করুন এবং মনের মতো ছাদ বাগান করুন, যেটা আপনাদের দৈনন্দিন অবসর বিনোদনের সঙ্গে সঙ্গে কিন্তু শরীরচর্চার কাজও হয়। আর বন্ধুরা অবশ্যই বলব এমন ধরনের ভালো ভালো ভিডিও বা এপিসোড পেতে, ছাদ কৃষিমূলক এপিসোড পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিওগুলি শেয়ার করতে থাকুন আপনাদের প্রিয়জনের মধ্যে, যাতে করে তারাও উদ্বুদ্ধ হন এবং এই ধরনের ছাদ বাগানে তারা অনুপ্রেরণা পান। তো বন্ধুরা সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি এবং সকলের ছাদ বাগান সিজনাল ফুল অর্থাৎ শীতের যে মরশুমি ফুলের সমারোহে পরিপূর্ণতা পাক, আপনাদের মন প্রাণ উৎফুল্ল থাক, সকলের শরীর মন সুস্থ এবং সাবলীল হোক, সকলের বাড়ির পরিবেশ সুন্দর প্রাণবন্ত সবুজের ছোঁয়ায় পরিপূর্ণতা পাক, এই আশা রেখে আজকের মতো এখানেই এই ভিডিওর সমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে আগামী এপিসোডে দেখা হবে। তো বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার অন্য কোনো নতুন কিছু ছাদ কৃষিমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব আগামী দিনে, আগামী সময়ে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।